আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এসএসসি 26 ব্যাচ যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, আপনাদের কিন্তু আমি উচ্চতর গণিতের যে দ্বিতীয় অধ্যায়টা বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টার উপর আমি সৃজনশীল ক্লাস অলরেডি আপলোড করে দিছি। আপনারা আসলে আমাকে উৎসাহিত করছেন যে ভাইয়া আসলে ক্লাসটা খুবই খুবই ভালো হয়েছে, একদম মাস্টার প্রো ক্লাস হয়েছে একদম। ওই সিস্টেমে আজকে নিয়ে আসলাম হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, গতি নামক অধ্যায়। সেই অধ্যায়টি থেকে বিগত বছরগুলোতে আসলে যে প্রশ্নগুলো বারবার আসতে দেখা গেছে, সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব আজকে। এবং এটা এমন ভাবে আজকে কভার করার চেষ্টা করব যে আগামী যে কোনো বছর আপনি 26 বছরের স্টুডেন্টরা শুধু বিষয়টা দেখবে এমন না, যারা 27 ব্যাচের স্টুডেন্ট আছেন, 28 ব্যাচের স্টুডেন্ট আছেন, আপনারাও চাইলে এটা পরীক্ষার আগে আপনারা দেখা যাবে। যে অধ্যায়টা আপনার সিলেবাসে, গতি নামক অধ্যায়টা আপনার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে থাকতে পারে, বার্ষিক পরীক্ষার সিলেবাসে থাকতে পারে, আপনি দেখে যাবেন। এই ক্লাসটা দেখে যাবেন, এই অধ্যায় থেকে যে কোনো প্রকার প্রশ্ন আসুক আপনি আনসার করতে পারবেন। সৃজনশীল ক্লাস আপনি সৃজনশীলে কি পাবেন, আপনি 10-এ 10 পাবেন, সেটা আমি শিওর বলতে পারি। তো আমাদের সৃজনশীলে 4টা প্রশ্ন থাকে। ক নম্বর, যেটাকে বলি আমরা হচ্ছে জ্ঞানমূলক। খ নম্বরে যেটা থাকে ওটাকে বলি আমরা অনুধাবনমূলক। অনুধাবন। গ নম্বরে থাকে হচ্ছে প্রয়োগ, আর ঘ নম্বরে থাকে হচ্ছে উচ্চতর দক্ষতা। এটার মার্কস হচ্ছে 1, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে 4। এই প্যাটার্নে আমাদের প্রশ্নটা হয়। তো আমরা ক নম্বর নিয়ে যদি কথা বলি, আমি এই অধ্যায়টার জন্য কয়েকটা প্রশ্ন আমি সাজেস্ট করব। এই কয়েকটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার এনাফ হয়ে যাবে। মানে হচ্ছে এই জ্ঞানমূলক এই অধ্যায়টা থেকে আসলে যে প্রশ্নগুলো আর কি আসতে পারে, যেমন আপনাদেরকে একটা বলি হচ্ছে পর্যাবৃত্ত গতি কাকে বলে, এটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট আছে। এরপরে হচ্ছে ত্বরণ কাকে বলে, হ্যাঁ, ভেক্টর রাশি কাকে বলে। এরকম গুরুত্বপূর্ণ আমি 10 থেকে 12টা প্রশ্ন আমি সিলেক্ট করছি। এই 10 থেকে 12টা প্রশ্ন যে ঠোঁটস্থ মুখস্থ করা যাইতে পারবেন, এই অধ্যায় থেকে এই 10টার বাইরে জীবনেও কোনোদিন জ্ঞানমূলক আসবে না। বুঝতে পারছেন কথাটা? মানে আমি যে 10টা বা 12টা আমি সিলেক্ট করছি, এই কয়েকটা জ্ঞানমূলক যদি আপনি মুখস্থ করতে পারেন, এর বাইরে আর কোনো জ্ঞানমূলক আসবে না। তাহলে জ্ঞানমূলকের কথা শেষ। এরপরে আসছে হচ্ছে অনুধাবনমূলক। অনুধাবনমূলকের জন্য সেম কথা, যেমন স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে 2টা পার্থক্য লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি বিবৃত করো, বা এরকম খুঁটিনাটি কিছু প্রশ্ন কিন্তু আমাদের থাকবে। এই প্রশ্নগুলো আমি সিলেক্ট করছি আপনাদের জন্য। সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। একটা বস্তু সমবেগে চলতেছে, তার বেগটা তো আর পরিবর্তন হচ্ছে না, সে যে বেগে যাত্রা শুরু করছিল সেই বেগে আছে। আর আমরা ত্বরণ কি জানি, ত্বরণ হচ্ছে যতটুকু বৃদ্ধি পাচ্ছে, বেগটা যতটুকু বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, যেহেতু সে সমবেগে চলতেছে, তাহলে কি তার কোনো বেগটা বাড়তেছে? অবশ্যই না। যেহেতু বেগ বাড়তেছে না, মানে বেগ কতটুকু বাড়তেছে, 0 পরিমাণ বাড়তেছে, এটা হচ্ছে আমার এর মান। তাহলে যেহেতু একটা বস্তু সমবেগে চলতেছে, তার ত্বরণের মান অর্থাৎ এর মান 0 হয়। গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক আপনাদের জন্য আমি সিলেক্ট করছি। তো এই কয়েকটা বিষয় আপনারা অবশ্যই মুখস্থ করবেন, সেটা আমি আপনাদেরকে কিন্তু দিয়ে দিব। এবার আসি হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এটা আসে, এই দুটা নিয়ে আমি আরেকটু কথা বলি। এই দুইটা আপনি কোথায় পাবেন, কোথায় আপনাদেরকে আমি দিব, সেটা হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার কি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এই হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি নক দিবেন, ভাইয়া আমার হচ্ছে আমি তো 26 ব্যাচ,
আমার তো ওই যে গতি নামক অধ্যায়টা এটার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নটা প্রয়োজন, তাহলে আমাকে একটু দিলে ভালো হইতো। আমি দিয়ে দিব। কি করব? আমি দিয়ে দিব। আমার এগুলো নোট করা আছে। আমি প্রথম অধ্যায় আপনাদেরকে দিয়ে দিবনি, কারণ প্রথম অধ্যায় তো আর সৃজনশীল হচ্ছে না। প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা কম, ওইটা আমি পরে পড়াবো লাস্ট। তো আপনারা চাইলে এই ক খ প্রথম অধ্যায় থেকে আমাদের 11টা ক নম্বর প্রশ্ন আছে। ক নম্বরের জন্য আমাদের 11টা পড়তে হবে, আর খ নম্বরের জন্য মনে হয় 10টা। মানে এগুলো একটু গুরুত্বপূর্ণ আছে, মাঝে মধ্যে আসে আর কি। তো এরকম জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আপনাদেরকে আমি এই 2টা অধ্যায় আর কি করব, দিয়ে দিব। এবং আপনারা সবসময় আমার সাথে যোগাযোগ রাখবেন। যখন যে অধ্যায় আমি কভার করে দেই, সৃজনশীল ক্লাস নেই, তখন ওইখানে আমি কি করব, আপনাদেরকে ওই দিন হোয়াটসঅ্যাপে আমি ক নম্বর খ নম্বর দিয়ে দিব। আর যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা কি করবে ভাইয়া? তারা কি পরীক্ষার হলে ক খ অ্যান্সার করবে না? অবশ্যই করবে। তারা আমার ইমোতে নক দেবে। যাদের টেলিগ্রাম আছে তারা টেলিগ্রামে নক দিবে। যাদের ফেসবুক আইডি আছে, মেসেঞ্জার আছে, তারা ওইখানে নক দিবে। যে যেখানে নক দিয়ে খুশি সে সেখানে নক দিয়ে আমাকে বলবেন যে ভাইয়া আমি হচ্ছে এসএসসি 26 ব্যাচ বা দাখিল 26 ব্যাচ, আমার হচ্ছে এই বিষয়টা আর কি প্রয়োজন, আমার এই জ্ঞানমূলক ওই অধ্যায়গুলো আমার প্রয়োজন, অনুধাবন আমাকে এই অধ্যায়টা প্রয়োজন। তাহলে এগুলো আপনি পারবেন। তাহলে এগুলা যে আমি যে কয়েকটা জ্ঞানমূলক দিব, যে কয়েকটা অনুধাবনমূলক দিব, ঘুরে ফিরে এই কয়েকটাই আসে আপনারা মুখস্থ করে নেবেন। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এখানে ম্যাথমেটিক্যাল টার্ম আসে। তো আমি প্রথমে একটু সাজেশন দিয়ে দিই। এই গ নম্বরের থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। এই অধ্যায়ে আমাদের যে সূত্রগুলো আছে আর কি, সেই সূত্রগুলোর দিকে যদি আমি একটু তাকাই, তাহলে আমি আসলে খুব সুন্দরভাবে এই অধ্যায়ের জন্য মাত্র কয়েকটা সূত্র আমি দেখতে পাবো। মাত্রই হাতে গোনা কয়েকটা সূত্র আছে আমাদের। হাতে গোনা কয়েকটা সূত্র আপনাদের জন্য আছে। 4টা সূত্র আছে। 1 নম্বর যে সূত্রটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। ভি সমান ইউ প্লাস এটি। আর এখানে ভি হচ্ছে শেষ বেগ। ভি কত? শেষ বেগ একক। এটা যেহেতু একটা বেগ নির্দেশ করতেছে, এটার একক কিন্তু মিটার পার সেকেন্ড হবে। ইউ হচ্ছে আদি বেগ, অর্থাৎ শুরুতে যে বেগ থাকে সেটা হচ্ছে শুরু বেগ। শুরু বেগ বা হচ্ছে আদি বেগ, এটা বলা হয়। এটার একক আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার বলবো। এ হচ্ছে আমাদের কত? ত্বরণ। ত্বরণ, এটাকে আমরা এটার একক দেব হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। টি হচ্ছে আমাদের সময়, যেটাকে হচ্ছে আমরা একক দেব সেকেন্ড। মানে আমাদের অন্য বিষয়গুলো থাকতে পারে, যেমন বেগ। বেগ আমাদের মিটার পার সেকেন্ড না হয়ে কিলোমিটার পার আওয়ারে থাকতে পারে। তাহলে সেখান থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে নিতে হয় সেটাও কিন্তু আমি শিখিয়ে দিব। আমি অতি শীঘ্রই সৃজনশীল সলভ এখন শুরু করবো অলরেডি। যার সূত্র কয়েকটা আগে দিয়ে নিচ্ছি। এই কয়েকটা সূত্র আপনারা একটু কষ্ট হলেও খাতায় নোট করবেন এবং হচ্ছে মুখস্থ করার ট্রাই করবেন। তাহলে ভি যেখানে থাকবে ওটা হচ্ছে আমাদের শেষ বেগ। আর শেষ বেগ এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। শুরুতে যে বেগ থাকবে ইউ, ইউ হচ্ছে শুরুর বেগ অথবা আদি বেগ বলা হয়, নাম হচ্ছে ভিন্ন কিন্তু কাজ একই। এটা মিটার পার সেকেন্ড। এ হচ্ছে ত্বরণ, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। টি হচ্ছে সময়, এটার একক হচ্ছে সেকেন্ড। এরপর আপনি যে সূত্রটা মুখস্থ করতে পারেন, সেটা হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এটা নিচে লিখি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। সেম, এই ভি বলতে শেষ বেগ একক মিটার পার সেকেন্ড, এটাকেই বোঝাবে। আর ইউ বলতে আমার শুরুর বেগ অর্থাৎ আদি বেগকে বোঝাবে, একক মিটার পার সেকেন্ড হবে। এ বলতে ত্বরণকে বোঝাবে, একক মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। এস বলতে কি বোঝায় ভাইয়া? এস বলতে বোঝায় হচ্ছে সরণ, এটার একক হচ্ছে
মিটার। একক কি ভাইয়া? এটাকে মিটার, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে আমরা দুইটা সূত্র কিন্তু অলরেডি পাইলাম। এখানে আমাদের আরো কিছু কথা মাথায় রাখতে হবে। এ বলতে এখানে ত্বরণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ বেগ বাড়তেছে, বাড়লে কি হয়? প্লাস হয় না? যেহেতু বাড়তেছে তার মানে এটার আগে প্লাস হয়েছে। যখন কমবে তখন কি বলবে? এটা মন্দন। মানে প্রতি সেকেন্ডে কতটুকু বেগ সে হ্রাস করতেছে, কমাইতেছে, অথবা ব্রেক চাপলে যে ঘটনাটা ঘটে বেগটা কমতে থাকে, তাহলে প্রতি সেকেন্ডে কতটুকু বেগ কমতেছে ওইটা যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এর আগে মাইনাস আসবে। তখন আমাদের সূত্রটা হয়ে যাবে v ইকুয়াল ইউ মাইনাস এটি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সেম কাহিনী এখানেও হবে আমাদের। এর আগে আমার মাইনাস আসলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as হয়ে যাবে, মাইনাস 2as হয়ে যাবে। কখন? যখন হচ্ছে মন্দন কাজ করবে। মন্দনের জন্য আগে এর আগে হবে মাইনাস, আর ত্বরণের জন্য এর আগে হবে প্লাস। আর যদি ভাই একটু খেয়াল করেন, যদি উপর নিচের হিসাব হয়, একটা বস্তু নিচ থেকে আমি কি করলাম? খাড়া উপরের দিকে একটা বেগে নিক্ষেপ করলাম, বস্তুটা অবশ্যই উপরের দিকে উঠতেছে। বা একটা বস্তু পরন্ত বস্তু, সে কোথা থেকে? উঁচু থেকে নিচের দিকে পড়বে। এটা কাজ কি কোনো ভূমিতে হয়েছে? এগুলো ভূমির ক্ষেত্রে এগুলা হয়। আবার উপর নিচের ক্ষেত্রে আমরা যে সমস্ত জায়গায় এখানে এস ইউজ করতেছি, সেখানে আমাদের এস ইউজ করা যাবে না, সেখানে আমাদের অবশ্যই এইচ ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের হাইট, অর্থাৎ উচ্চতা বোঝায়। উচ্চতা লেখক কিন্তু আমাদের মিটার। আবার উপর নিচে আমাদের যে কাহিনীটা, আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, যেটা আমরা জি দ্বারা প্রকাশ করি, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণ এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জিনিসটা করে কি? এর মানটা আপনারা মুখস্থ রাখবেন, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমাদের নিচের দিকে কাজ করে, অর্থাৎ জি আমরা যে কয় জায়গায় এ আছে উপর নিচের ক্ষেত্রে আমরা ওই সমস্ত জায়গায় জি ইউজ করব, এর জায়গায় জি ইউজ করব, এবং হচ্ছে এস এর জায়গায় এইচ ইউজ করব। এন্ড হচ্ছে যেহেতু এটা উপর দিকে নিচের দিকে পড়তেছে, জির দিকটাও কি উপর দিকে নিচের দিকে, অর্থাৎ জি মানটা নিচের দিকে কাজ করে। আর এটাও যেহেতু বস্তুটা নিচের দিকে পড়তেছে, সুতরাং প্লাস হবে, অর্থাৎ জির আগে আমাদের প্লাস হবে। আর যখন নিচ থেকে উপরের দিকে উঠবে, তখন জির আগে মাইনাস হবে। আচ্ছা, এগুলো আপনারা গুলায় ফেলবেন না, একটু আশা করি। তাহলে আমরা এই দুইটা সূত্র পারলাম, যে ভি সমান ইউ প্লাস এটি, মন্দন হলে ইউ মাইনাস এটি। আবার যদি উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে এটা কিন্তু আবার চেঞ্জ হবে, ভি সমান ইউ প্লাস জিটি, আর নিচ থেকে উপরের দিকে উঠলে ভি সমান ইউ মাইনাস জিটি। আর এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম। ত্বরণের ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, মন্দনের ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। আবার যখন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, তখন সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। আর যখন নিচ থেকে উপরের দিকে উঠবে, তখন আমাদের সূত্র হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। আশা করা যায় এতটুকু বুঝাইতে পারলাম। এবার আসেন আমরা পরবর্তী সূত্রের মধ্যে যাই। তাহলে এই দুটা সূত্র কিন্তু আপনারা এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে মুখস্থ রাখার ট্রাই করবেন, তখন কোন সূত্র পরে এটা বলা যায় না। তাহলে এবার আসেন হচ্ছে এই দুটা সূত্র পরে আমাদের আরো দুটা সূত্র আছে। সেই দুটা সূত্র হচ্ছে এস সমান ভিটি। এস হচ্ছে সরণ, ভি হচ্ছে আমাদের কি? গড় বেগ, টি হচ্ছে সময়, এবং এস এর একক হচ্ছে মিটার, টি হচ্ছে সেকেন্ড, আর ভি হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা গড় বেগ। গড় বেগ ভি সমান আমরা লিখি হচ্ছে কত? ইউ প্লাস আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই 2। ভি বলতে এটাকে বোঝায়, এটা গড় বেগ বোঝায়। গড় বেগ 4 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? ওটা প্রতি সেকেন্ডে 4 মিটার দূরত্ব সে অতিক্রম করতেছে। গড় বেগ 3 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝাবে? ওই বস্তুটা প্রতি সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। আচ্ছা, তাহলে এস সমান ভিটির পরে এস সমান আমরা আরেকটা সূত্র মুখস্থ রাখবো, সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার।
এই সূত্রগুলা যে আসলে কতগুলা রূপ দেওয়া যায় আপনারা শুধু দেখতে থাকবেন। আমি এর আগের সূত্রগুলাতে আমি 4টা করে রূপ দিছি, ওইগুলা কিন্তু আরো রূপ দেওয়া যায়। যেমন হচ্ছে যেখানে যেখানে ইউ আছে, ইউ আমরা যখন বলি যে একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করতেছে, তখন কি ইউ এর মান 0 হয়ে যায়। 0 এটার সাথে গুণন করলে আমাদের শুধু হাফ এইট স্কোয়ার হবে। তার মানে আমরা এর সমান কিন্তু হাফ এইট স্কোয়ার ইউজ করতে পারি। এটা কখন? যখন আদিতে অর্থাৎ একদম শুরুতে এই জিনিসটা আদি বেগটা 0 অবস্থায় থাকবে, মানে স্থির অবস্থায় থাকবে, তখন এটা। আর যখন এটা মন্দন হয়ে যাবে তখন আগে একটা মাইনাস হবে। আমার হচ্ছে উপর নিচের ক্ষেত্রে আমাদের এটা জি হবে, নিচের দিকে হলে জি আর উপরের দিকে হলে মাইনাস জি। আর উপর নিচের ক্ষেত্রে আমাদের আবার এটা এস হবে না, সেটা হয়ে যাবে এইচ। তাহলে বুঝেন কতগুলো আসলে আমি রূপান্তর আপনাদেরকে দেখাইলাম। তো এই সূত্রটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এরপরে আসি, এটা আপনাদেরকে তো আমি দেখাই দিলাম। খারাপভাবে নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর গতির ক্ষেত্রে ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি যা বলছি এতক্ষণ সেইগুলাই। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, h ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ জেড স্কোয়ার। উপর নিচের ক্ষেত্রে এগুলা কখন প্লাস নিয়ে কাজ করবেন আর কখন মাইনাস নিয়ে কাজ করবেন। যখন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়বে তখন আপনি প্লাস নিয়ে কাজ করবেন, আর যদি নিচ থেকে উপরের দিকে ওঠে তাহলে মাইনাস নিয়ে কাজ করবেন। আশা করা যায় বোঝাইতে পারলাম। এবার আসুন আমরা ম্যাথ করব। তাহলে এই সূত্রগুলো আমরা মনে রাখবো, তাহলে আমরা ম্যাথ করতে পারবো। তো ম্যাথ শুরু করে দেই আমরা। কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা করব এবং এর মাধ্যমে হচ্ছে আমরা আসলে অধ্যায়টা খুব সুন্দরভাবে অনুধাবন করার ট্রাই করব। গতি নামক অধ্যায় আমরা সরাসরি চলে যাব সৃজনশীলের মধ্যে। আমরা দাখিল পরীক্ষার্থী, আপনারা জানেন আমি হচ্ছে দাখিল পরীক্ষার্থী ছিলাম, আলিম পরীক্ষার্থী ছিলাম, মাদ্রাসার স্টুডেন্ট। তারপরেও কিন্তু আসলে ফিজিক্স নিয়ে খুব গবেষণা আমি এখনো বর্তমানে করি এবং হচ্ছে ম্যাথ নিয়েও অনেক গবেষণা করি। মাদ্রাসার স্টুডেন্ট হলেও আমি কিন্তু আরবিতে অতটা এক্সপার্ট না, যতটুকু এক্সপার্ট হচ্ছে আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর মধ্যে। আচ্ছা, একজন ছাত্র একটা টেনিস বল অর্থাৎ একটা বল কি করলো 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে। 30 মিটার পার সেকেন্ড বেগে কি করে? খাড়া উপরের দিকে নিক্ষেপ করে। তাহলে তার বেগটা কত হচ্ছে? 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার আদি বেগ। যে বেগে সে নিক্ষেপ করতেছে এটা হচ্ছে আদি বেগ। আচ্ছা, আদি বেগ দেওয়া আছে, অর্থাৎ যে বেগে সে হচ্ছে উপরের দিকে বলটা নিক্ষেপ করলো, একই সময়ে নিক্ষেপণ স্থান থেকে 40 মিটার দূরে থাকা, সে যে জায়গায় থেকে উপরের দিকে নিক্ষেপ করলো ওই জায়গায় 40 মিটার দূরে, দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস। যেটা দেওয়া আছে 40 মিটার। 40 মিটার দূরে অপর একজন ছাত্র কি করলো? এত সমবেগে এসে বলটি ধরতে চেষ্টা করলো। মানে সে এখানে এই ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে উপরের দিকে বস্তুটা নিক্ষেপ করতেছে, সে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। তার থেকে 40 মিটার দূরে আরেকজন ছাত্র বা আরেকজন ব্যক্তি আছে, সে হচ্ছে তার দিকে আসতেছে। কিভাবে? সে হচ্ছে 6.4 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 6.4 মিটার অতিক্রম করে।
এরকম স্পিডে সে দৌড়ায় আসতেছে কি করার জন্য, বলটা ক্যাচ ধরার জন্য, বলটা ক্যাচ করার জন্য না চেষ্টা করতেছে। তাহলে সমবেগ এটাকে আমরা ভি দিয়ে রাখলাম, সমবেগ ভি দিয়ে রাখলাম আমরা 6.4 মিটার পার সেকেন্ড স্কয়ার, না মিটার পার সেকেন্ড হবে। এবার গ নম্বর প্রশ্নের মধ্যে আসি, এই তিনটা জিনিসই তো আমার দেওয়া আছে, খুব বেশি জিনিস কিন্তু আমার দেওয়া নাই। গ নম্বর প্রশ্নের মধ্যে বলছে টেনিস বলটি সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে। একটা টেনিস বল সে কি করছে, এই বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। এখন গ নম্বরে আপনাকে প্রশ্ন করছে যে এই টেনিস বলটা কতটুকু সর্বোচ্চ সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে। এটা সর্বোচ্চ উচ্চতাকে আমরা এইচ বলতে পারি, যেহেতু এটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে তার মানে এটা ভির মান কিন্তু জিরো, ভি মানে শেষ বে কিন্তু জিরো হবে, এটা আমরা ধরে নিতে হবে আমাদের। কেন ধরে নিব, কারণ মনে রাখবেন একটা বস্তু যখন একদম সর্বোচ্চ উচ্চতায় উঠতেছে, একদম সর্বোচ্চ উচ্চতায় সে জানে একদম স্থির হয়ে যায় এবং তারপর হচ্ছে নিচে নামে, নিচে ব্যাক করে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তু একদম স্থির অবস্থায় থাকে, 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ডের জন্য হলেও কি থাকে, একদম উপরে স্থির অবস্থায় থাকে। যদি আমি কিনা একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, সে কিন্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, আবার যদি একটা কোণ করে নিক্ষেপ করি সেক্ষেত্রে কিন্তু স্থির অবস্থায় থাকবে না, সর্বোচ্চ উচ্চতায় স্থির অবস্থায় থাকবে না, সেটা থাকবে হচ্ছে ভি কস থিটা, সেটা হবে আমাদের ভি কস থিটা, এটা আমাদের উপাংশ সূত্র আসে। তো এই এত অ্যাডভান্স মনে আসলে নবম শ্রেণীতে আলোচনা করা প্রয়োজন পড়বে না। আমরা নবম শ্রেণীতে যতটুকু শিখবো সেটা হচ্ছে শুধুমাত্র একদম খাড়া উপরের দিকে মানে 90 ডিগ্রি কোণ করে কি করবে, নিক্ষেপ করবে, এটা হবে। তাহলে আমরা এইচ এর ফর্মুলা ইউজ করতে পারি হচ্ছে ইউটি, যেহেতু উপরের দিকে নিক্ষেপ করতেছে যে কারণে মাইনাস হাফ জেড স্কয়ার, এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি না, এই সূত্র আমরা ইউজ করব না। আমরা হচ্ছে দেখেন এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, এই তিনটা জিনিস কিন্তু আমাদের দেওয়া আছে। এটা একটু ভিন্ন টাইপ, মানে এটা আমাদের একটু বাদ দিতে হবে এখানে, কারণ এটা আমরা বড় গতে আলোচনা করব, মানে আসলে ক্যাচ ধরতে পারবে কি না সেটা শিখবো আমরা। তো আমরা ছোট গতে এই তিনটা জিনিস এবং হচ্ছে এখানে এটা আমরা করব কি, আদি বেগ দেওয়া আছে আমাদের 30 মিটার পার সেকেন্ড, এই বেগে নিক্ষেপ করতেছে, যেহেতু সর্বোচ্চ তাই উঠবে তার মানে ভিউ দেওয়া আছে, ভি লাগবে। জির মান আমার কিন্তু মুখস্থ, এটা নিচ থেকে উপরের দিকে, এখানে উপর নিচের ক্ষেত্রে কি আমার জির মান মুখস্থ, এটাও কিন্তু আমার লাগবে না, আমাদের এইচ এর মান বের করতে হবে। আর হচ্ছে আমাদের জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা আমরা সূত্র ইউজ করব হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, এই সূত্র আমরা ইউজ করব। যেখানে দেখেন ভি ইউ জি এগুলো দেওয়া আছে, এইচ এর মান বের করতে হবে। তাহলে এটা তো আমাদের 0, 0 কে স্কয়ার করলে 0 হয়ে যায়, আর মাইনাস 2gh এই পাশে আসলে 2gh হবে, 2gh হচ্ছে আমাদের ইউ স্কয়ারের সমান হবে। তাহলে এই সমান হইতেছে ইউ স্কয়ার বা 2g, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার কত বেগে নিক্ষেপ করতেছে, 30 মিটার পার সেকেন্ড, স্কয়ার করতে হবে, আর নিচে হচ্ছে 2 ইনটু জির মান হচ্ছে 9.8, এটা করলেই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। যেমন 30 কে স্কয়ার করলে হয় 900, 900 কে 2 দ্বারা ভাগ করলে হয় 450 ইনটু হচ্ছে 1 ডিভাইডেড বাই 9.8। যাই হোক এটা আমরা ক্যালকুলেটরে ইনপুট দিব, তাহলে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু আইসা পড়বে 45.92।
তাহলে এটা একবারে লিখে দিই, এটা হয় 45.92 এবং এত উচ্চতা, কতটুকু উচ্চতা? উচ্চতা রাখবো হচ্ছে মিটার। তাহলে এটা সর্বোচ্চ 45.92 মিটার উচ্চতায় উঠবে, এর থেকে আর উচ্চতায় উঠতে পারবে না। এরপর বড় গ নাম্বারে আসি। বড় গ নাম্বারে বলতে হচ্ছে অপর ছাত্রের পক্ষে বলটা মাটিতে পড়তে, বলটা যে মাটিতে পড়বে সে যে বেগে নিক্ষেপ করছে এটার বিচরণ কাল কতক্ষণ সেটা বের করতে হবে। ফার্স্ট কার্ড হচ্ছে এটা বলটা সে উপরের দিকে নিক্ষেপ করছে, আর প্রশ্ন করছে যে বলটা আসলে ধরতে পারবে কিনা। তাহলে এটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটা কতক্ষণ উপরে থাকবে, এটার বিচরণ কাল কত, বা এটা কতক্ষণ ভূমির উপর দিয়ে কি করবে, বিচরণ করবে, সেটা আমার বের করতে হবে। এটা হচ্ছে আমার বের করার পর আমাদের যে দূরত্ব এবং ছাত্রের সমবেগ, মানসিক সমস্যা, ঠান্ডার সমস্যা, তো এই কারণে কথাগুলো অনেক সময় একটু অস্পষ্ট হতে পারে। ক্লাসটা আমি একটু তাড়াতাড়ি আসলে শেষ করার চেষ্টা করব, ক্লাসটাও খুব বড় করব না। আচ্ছা, তাহলে কতক্ষণ আসলে বিচরণ করবে, এই বিচরণ কালটা আমার নির্ণয় করতে হবে। বিচরণ কাল এটা কিন্তু একটা সময়, এটাকে আমরা T1 ধরব। বিচরণ কালের সূত্র হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের বিচরণ কাল নির্ণয় করার ফর্মুলা। এটা অ্যাপ্লাই করে আমি বিচরণ কাল নির্ণয় করতে পারবো। কত বেগে নিক্ষেপ করছে আর বিকট ত্বরণের মান বসাই দেবো, এই সূত্রের মধ্যে আমাদের বিচরণ কাল বের হবে। আর হচ্ছে আমাদের কতটুকু দূরত্বে আছে 40 মিটার, আর কোন বেগে, তাহলে আমাদের দূরত্ব দেওয়া আছে আর হচ্ছে বেশি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা T2 বের করব। S সমান VT, এটা হবে S ভাগ V। তাহলে এটা থেকে আমরা টির মান, T2 এর মান কিন্তু বের করতে পারি। এটা হচ্ছে বলটা যে জায়গায় পড়বে, এটা সারা উপরে দিকে নিক্ষেপ করছে, এটা কিন্তু খারাপ ভাবে পড়ার চেষ্টা করবে। তাহলে ওই ব্যক্তিটা যেখানে আছে ওইখানে কিন্তু পড়ার চেষ্টা করবে ওইটা। তাহলে ওইখান থেকে ওই ব্যক্তিটার জায়গা থেকে যেখানে সে নিক্ষেপ করলো বলটা, ওইখানে আসতে কতটুকু সময় লাগবে, সেই সময়টা কিন্তু এটা এই সূত্র দিয়ে বের হবে। এবং এই দুটার মধ্যে T2 যদি কম হয়, মানে T1 আর T2 এটার মধ্যে যদি T1 যদি বড় হয় তাহলে ধরতে পারবে, আর যদি তাহলে ধরতে পারবে না। কারণ এটা যতক্ষণ বিচরণ করতেছে তার আগে তো সে আইসা পড়বে, কারণ সময়টা আরো কম লাগবে, আগে আইসা পড়বে, আগে আসলে সে জায়গায় মতো ধরে থাকবে, তখন ধরতে পারবে। আর যতক্ষণ বিচরণ করতেছে এটার সময় বেশি, মানে এখানে আসতে আর বেশি সময় লাগতেছে, তার মানে সে এখানে আসার আগে কি করবে, বলটা পড়ে যাবে, তাহলে আর ধরতে পারবে না। আশা করা যায় বুঝাইতে পারছি, আপনারা ট্রাই করবেন। আচ্ছা, এরপরে আরো একটা ম্যাথ আপনাদেরকে সলভ করে দেখাই। একটা বিড়াল 20 মিটার পার সামনে, 20 মিটার সামনে একটা বিড়াল যেখানে দাঁড়িয়ে আছে, ওই বিড়াল দেখতেছে আমার 20 মিটার সামনে একটা ইঁদুর আছে। 20 মিটার সামনে কি আছে, আমার একটা ইঁদুর আছে। ইঁদুরকে 20 মিটার সামনে একটু দেখতে পাইলো। আচ্ছা, দেখতে পেয়ে ধরার জন্য একটা বেগে 10 সেকেন্ড যাবত তারা করলো, একটা বেগে শিকড় দাওয়া দিল তারে। আচ্ছা,
ইঁদুর তৎক্ষণাৎ টের পেয়ে বিড়াল যেদিকে গেতেছে একই দিকে সে একটা বেগে কি করলো, সুষম ত্বরণে এত মিটার গর্তের ভিতরে নড়ন দিল, দেন গর্তের ভিতরে চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, ইঁদুরের বেগ। ইঁদুর কিন্তু প্রথমে দাঁড়ায় ছিল, যখন দেখছে বিড়াল আমাকে তাড়া করতেছে তখন দেখার পর কিন্তু ওটা বেগ নিয়ে যাত্রাটা শুরু করছে। শুরুতে কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল, তাই তার ইউ এর মানটা 0 হবে। সুষম ত্বরণে নিক্ষেপ করছে, সুষম ত্বরণে কি করছে, একটা ইঁদুর নিক্ষেপ করছে। আচ্ছা, গ নম্বর প্রশ্নে বলছে যে 8 সেকেন্ড পর ইঁদুরের বেগ নির্ণয় করো। 8 সেকেন্ড পরে, তার মানে টি দেওয়া আসছে হচ্ছে 8 সেকেন্ড। আর কতটুকু ত্বরণে সে ইঁদুরটা যাত্রা শুরু করছে, সেটা হচ্ছে এর মান 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভি নির্ণয় করতে হবে। ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, এ হচ্ছে 0.1 ইন্টু হচ্ছে 8, 0.8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বিড়াল যে ইঁদুরকে তাড়া করলো, এখানে যে ডেটাগুলো দেওয়া আছে এই ডেটা অনুযায়ী এই বিড়ালটা ইঁদুরকে আসলে ধরতে পারবে কিনা, নাকি এর আগে বিড়ালটা গর্তের মধ্যে ঢুকে যাবে, এটা ম্যাথ করে এখন বের করতে হবে। এই অধ্যায়ের ম্যাথগুলো অনেক ইন্টারেস্টিং, এই অধ্যায়ের ম্যাথগুলো কি অনেক ইন্টারেস্টিং। আসলে আমার একটু অসুস্থতার কারণে যেহেতু একটু সর্দির প্রবলেম আজকে, কথাটাও আজকে ঠিক মতো আসলে বলতে পারতেছি না, কথাটাও কি আসলে স্পষ্টভাবে বের হচ্ছে না, গলায় সমস্যা। তো যতটুকু আসলে পারতেছি একটু বোঝানোর ট্রাই করতেছি। হ্যাঁ, তাহলে আপনি গ নম্বরে কিন্তু এর মান 0.8 মিটার পার সেকেন্ড পাইছেন। বিড়াল যে ওই ইঁদুরকে তাড়া করলো, এটা কোন বেগে তাড়া করলো, 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভির মান দেওয়া আছে হচ্ছে, ভি না এটা মনে হয়, আচ্ছা ভি, আচ্ছা ভি ধরলাম, ভি হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য, কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ, আর আওয়ার থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 3600 দ্বারা ভাগ। এটা করলেই আমাদের আসবে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কাটা যাবে, এটা কাটলে হয় 4, এটা কাটলে হয় 5, এখানে হয় 2, 5 ভাগ 2 মানে হচ্ছে 2.5, 2.5 আসে এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার ফর্মুলা। 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করতে হবে। কত সেকেন্ড যাবত তারা করছে, 10 সেকেন্ড। তাহলে এখানে এর মান কিন্তু 10 সেকেন্ড। ইঁদুর থেকে বিড়ালের দূরত্ব 20 মিটার। ইঁদুর যেখানে দাঁড়িয়ে আছে ওখানে বিড়ালের দূরত্ব কতটুকু, 20 মিটার। তাহলে এটা আমরা S1 ধরতে পারি 20 মিটার। আর ওটা তো গর্তের দিকে রওনা করছে ইঁদুরটা। আমি যদি বলি বিড়াল থেকে গর্তের দূরত্ব কতটুকু, সেটা কিন্তু অবশ্যই 25 মিটার হবে। আর S2 হচ্ছে আমাদের কত, 5 মিটার। এটা হচ্ছে ইঁদুর থেকে গর্তের দূরত্ব। আর S3 যদি আমরা নেই, সেটা হবে 25 মিটার, এটা হবে বিড়াল থেকে গর্তের দূরত্ব। আচ্ছা, পঁচিশ মিটার। এবার
ইঁদুরকে 5 মিটার সামনের গর্তে ঢুকতে 10 সেকেন্ড সময় বা এর কম সময় লাগবে। বিড়াল ইঁদুরকে ধরতে পারবে না। মানে 10 সেকেন্ড যাবত যে তারা করতেছে, এই 10 সেকেন্ডের আগে কি করবে, ইঁদুরটা গর্তে ঢুকে পড়বে, অর্থাৎ বিড়াল যাওয়ার সময়টা পাবে না, ধরতে পারবে না। এটা আমরা এখন ম্যাথ করব। S2 S2 দেখেন, S2 হচ্ছে আমাদের কত, এই এই যে আমাদের যেখানে ইঁদুর আছে, ইঁদুর থেকে গর্তের দূরত্ব, এটা হচ্ছে S2। এটা ইঁদুর প্রথমে কি ছিল, স্থির অবস্থায় ছিল, এখানে আমি শুধু হাফ এটি স্কোয়ার দিতে পারি। ইঁদুরের ত্বরণ কত, ইঁদুর কিন্তু এই ত্বরণে নিক্ষেপ করছে 0.1, তাহলে আমি এখানে নির্ণয় করতে পারবো না এটা কতক্ষণ লাগবে। তাহলে এটা হয় 2s ডিভাইডেড বাই a, এটা রুট ওভার, এটা হচ্ছে টির সমান। তাহলে টির মান আসছে 2 ইনটু s, s বলতে এখানে 5 কে বোঝায়, তাহলে 10 ভাগ হচ্ছে 0.1, 10 ভাগ 0.1, এটাকে রুট ওভার, মানে হচ্ছে 100 কে রুট করলে হয় 10, 10 সেকেন্ড সময় লাগবে। মানে সে ইঁদুরটা যে ত্বরণে যাচ্ছে এবং যতটুকু দূরে আছে, আপনার হচ্ছে এই ইঁদুরটা ওই গর্তে ঢুকতে 10 সেকেন্ড সময় লাগবে এটা। আচ্ছা, বিড়াল 10 সেকেন্ডে 25 মিটার দূরে গর্তে পৌঁছানোর মুহূর্তে ইঁদুর গর্তে প্রবেশ করায় বিড়াল ইঁদুরকে ধরতে পারবে না। বিড়াল ইঁদুরকে কি করতে পারবে না, ধরতে পারবে না। তো আসলে আমি আজকে কথাই বলতে পারতেছি না ওই রকম, তো যতটুকু আসলে বুঝাইলাম আপনারা পরবর্তী একদিন আমাকে একটু রিকোয়েস্ট করেন যে ভাইয়া আসলে আপনি বোঝাইছেন, এরপরেও আমাদের আসলে এই টপিকটা একটু অসুবিধা আছে, তাহলে আমি আরেকদিন নিয়ে নিব নি, কিন্তু আজকে আর পারতেছি না। তো আজকে আমাদের ক্লাসটি এ পর্যন্ত থাকবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।